এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৮৯ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আমি জানি তোমরা প্রত্যেক সপ্তাহে এপিসোডগুলো ছোট হয়ে যাওয়ায় একটু আপসেট হচ্ছ, তবে আর কটা দিন 28শে ফেব্রুয়ারি থেকে আবার আমাদের নর্মাল যেরকম এপিসোডের দৈর্ঘ্য হয় সেরকমই হবে। তোমাদের আগেই বলেছি যে আমি কর্মসূত্রে একটু বাইরে আছি, তাই জন্যে আমাকে অনেক কটা রেকর্ডিং একসাথে করে তবে যেতে হয়েছে। কেননা আমি ভেবেছিলাম যে এতদিন এপিসোডের গ্যাপ হয়ে গেলে ব্যাপারটা ভালো হবে না, তাই প্রত্যেক সপ্তাহে আমি এপিসোড দিয়েছি। ছোট হলেও আমি তোমাদের ভালো ঘটনা উপহার দেওয়ার চেষ্টা করেছি। তেমনি আজকের একটা ঘটনা পাঠিয়েছে প্রকাশ ভূঁইয়া। প্রথমবারের জন্য প্রকাশ আমাদেরকে ঘটনা পাঠাচ্ছে। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৮৯ নম্বর এপিসোডের ঘটনায়। নমস্কার রাজদা, আমি প্রকাশ ভূঁইয়া। আমি কখনো ভাবিনি একটা ফ্ল্যাট বদলানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। আমি আর আমার স্ত্রী মিতালির তখন সদ্য বিয়ে হয়েছে। চাকরির কারণে কলকাতার উপকণ্ঠে একটা শান্ত জায়গায় থাকতে হবে বলে আমি ঠিক করেছিলাম। অফিস থেকে খুব দূরে নয়, আবার বেশি ভিড়ভাট্টাও নয়, এমন একটা জায়গা খুঁজছিলাম। শেষমেশ একটা দালালের মাধ্যমে দক্ষিণ বারাসাতের দিকে একটা পুরনো 3তলা বাড়ির 2য় তলায় একটা ফ্ল্যাট দেখতে গেলাম। বাড়িটা বাইরে থেকে দেখলে খুব সাধারণ, একটু পুরনো কিন্তু ভাঙাচোরা নয়। চারিপাশে 2-1টা গাছ, সামনে একটা ছোট্ট উঠোন। বাড়িওয়ালার নাম সুহৃদ মিত্র। বয়স হবে 65-র কাছাকাছি। রোগা চাপা গলার মানুষ, চোখে সব সময় একটা অদ্ভুত ক্লান্তি আর সতর্কতা। ফ্ল্যাট দেখাতে গিয়ে তিনি বললেন, 2টো ঘর, একটা রান্নাঘর, একটা বাথরুম, তোমাদের মতো ছোট্ট ফ্যামিলির জন্য একদম ঠিক। আমরা ঢুকেই দেখলাম ফ্ল্যাটটা সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন। তবে একটা জিনিস আমার চোখে সঙ্গে সঙ্গে পড়ল। ড্রয়িং রুম থেকে সোজা গেলে একটা ছোট্ট করিডোর, আর সেই করিডোরের একপাশে 2টো দরজা। নিশ্চয়ই 2টো বেডরুম, কিন্তু করিডোরের একেবারে শেষ মাথায় আরেকটা দরজা। আমরা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, সুহৃদবাবু, ওটা কিসের দরজা? তিনি একটু চুপ করে থাকলেন, বলতে গেলে থমকালেন, তারপর বললেন, ওটা স্টোর রুম, ওটা ব্যবহার করার দরকার নেই। মিতালি বলল, কিন্তু আপনি তো বলেছিলেন 2টো ঘর। সুহৃদবাবু হালকা হেসে বললেন, হ্যাঁ, ওটা থাকার ঘর নয়, পুরনো জিনিসপত্র রাখা আছে, বন্ধই থাকে। কথার ভঙ্গিতে একটা অস্বস্তি ছিল, কিন্তু তখন আমরা ব্যাপারটা অতটা গুরুত্ব দিইনি। ভাড়া কম, জায়গা ভালো, সব মিলিয়ে আমরা রাজি হয়ে গেলাম। চুক্তির সময় শুধু একটা অদ্ভুত শর্ত তিনি জুড়ে দিলেন, ওই স্টোর রুমের দরজাটা কখনো খুলবে না, দরকারও পড়বে না ওই দরজা খোলার। আমি হেসে বলেছিলাম, খুললে সমস্যা কি? তিনি কোনো উত্তর দেননি। তারপর আমরা বলেছিলাম, দরকার নেই, আমাদের 2টো ঘরই যথেষ্ট। সেদিন যদি জানতাম এই কথাটাই আমাদের জীবনের গতিপথ বদলে দেবে, তাহলে ওখানে থাকার সিদ্ধান্ত কি নিতাম। প্রথম 1 মাস খুব শান্তিতেই কাটল। অফিস, সংসার, সন্ধেবেলা একটু হাঁটাহাঁটি, সব স্বাভাবিক। ফ্ল্যাটটা সত্যিই আরামদায়ক। শুধু মাঝে মাঝে একটা অদ্ভুত ব্যাপার হতো। রাত গভীর হলে 2টো কি 3টের দিকে করিডোরের দিক থেকে একটা খটখট শব্দ আসে, যেন কেউ ভেতর থেকে দরজায় হাতল নাড়িয়ে দেখছে। প্রথম কদিন ভাবতাম পাশের ফ্ল্যাটের শব্দ হয়তো দেয়াল বেয়ে আসছে। এই ধরনের পুরনো বাড়িতে এইসব হয়। কিন্তু একদিন মিতালি ফিস ফিস করে বলল, এই, তুমি কি শুনছো? ওই করিডোরে আবার আওয়াজ হচ্ছে। আমি কান পাতলাম। স্পষ্টভাবে শোনা যাচ্ছে খট খট শব্দ। আমি উঠে গিয়ে করিডোরের লাইট জ্বাললাম। সব দরজা বন্ধ, 3য় দরজাটাও বন্ধ। আমি দরজায় হাত দিয়ে দেখলাম, ঠান্ডা, ভারী কাঠের দরজা, তালা বাইরে থেকে দেওয়া। হয়তো ইঁদুর বা কিছু বড় ছুঁচো হতে পারে বলে ব্যাপারটাকে উড়িয়ে দিলাম, কিন্তু মিতালির মুখের ভয়টা তখনও কাটেনি। এরপর থেকে শব্দটা নিয়মিত হতে লাগলো। কখনো দরজায় টোকা, কখনো ভেতরের কিছু টানাটানির মতো আওয়াজ,
কখনো যেন কেউ ভেতরে ভারী কিছু সরাচ্ছে। একদিন ছুটির সকালে সাহস করে আমি নিচে গিয়ে সুরিতবাবুকে বললাম ওই আওয়াজের কথা। তিনি চুপ করে শুনলেন, তারপর বললেন, পুরনো বাড়ি তো, কাঠ ফুলে সংকুচিত হয়, শব্দ হতেই পারে। আমি বললাম, কিন্তু শব্দটা যেন ভেতর থেকে হয়। তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝলাম তিনি মিথ্যে কথা বলছেন। তিনি একটু রেগে গিয়ে বললেন, আমি তো আগেই বলেছিলাম ওটা ব্যবহার করবেন না। নিশ্চয়ই ওই দরজায় খোঁচাখুচি করেছেন। আর কিছু ভাবার দরকার নেই। ওই দরজার আশেপাশে যাবেন না, ওই দরজা ছোবেন না। সেদিন প্রথম আমার বুকের ভেতর অস্বস্তিটা জমাট বাঁধল। এক রাতের ঘটনা। সেদিন অফিস থেকে ফিরে আমি খুব ক্লান্ত ছিলাম। খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। রাত হয়তো 2টো হবে। হঠাৎ ঘুমটা ভেঙে যায়, কারণ করিডোরের দিক থেকে একটা জোরে ধাক্কার শব্দ আসছে। মনে হলো কেউ দরজার গায়ে লাথি মারছে। কিছুক্ষণ চুপ, তারপর আবার একই রকম দাম দাম শব্দ। মিতালি আঁকড়ে ধরল আমাকে, বলল, কি হচ্ছে ওটা? আমি উঠে দরজা খুলে বেরোলাম। করিডোরের আলো জ্বালতেই দেখলাম ওই 3 নম্বর দরজাটা, যেটা নাকি স্টোর রুম, সেই দরজাটা কাঁপছে, যেন ভেতর থেকে কেউ ধাক্কা মারছে। আমি ভয় জমে গেলাম। দরজার হাতল নিজে নিজেই নড়ছে। কয়েক সেকেন্ড পর সব চুপ, একদম নীরব। আমি এগিয়ে গিয়ে দরজায় কান পাতলাম। ভেতর থেকে কারোর নিঃশ্বাস নেওয়ার শব্দ হচ্ছে। আমি ভয় পিছিয়ে আসি আর দুজনেই নিজেদের ঘরে চলে যাই। সেই রাতে আমরা দুজনেই আর ঘুমোতে পারিনি। পরদিন আমি সিদ্ধান্ত নিলাম যে এই ব্যাপারটার পেছনের সত্যিটা জানতে হবে। এই পাড়াতে একটু খোঁজ খবর নিতে হবে। আর খোঁজ খবর নেওয়ার সব থেকে আদর্শ জায়গা হচ্ছে চায়ের দোকান। পাড়ার চায়ের দোকানে বসে গল্প করতে গিয়ে চায়ের দোকানের মালিকের থেকে জানতে পারলাম এই বাড়িতে আগে সুরিতবাবুর ছেলে তার স্ত্রীকে নিয়ে থাকতেন। ওনার নাম অনিরুদ্ধ মিত্র। তারপর যেটা জানতে পারলাম সেটা খুবই অদ্ভুত। প্রায় 5 বছর আগে এক রাতে দুজনেই হঠাৎ উধাও হয়ে যায়। পুলিশ কেস হয়েছিল, কিন্তু ওদের পাওয়া যায়নি। কেউ বলল ওরা পালিয়েছে, কেউ বলল ওরা খুন হয়েছে। কেসটা একসময় ধামাচাপা পড়ে যায়। আরও জিজ্ঞাসা করায় জানতে পারলাম তারা দুজন স্বামী স্ত্রী থাকতো সেই 3 নম্বর ঘরটাতে, যেটাকে সুরিতবাবু স্টোর রুম বলেছিলেন। তারপর সেই চায়ের দোকানদারকে আমি সেই ঘরের সব কথা জানাই, যে রাতে সেই ঘর থেকে কেমন যেন আওয়াজ আসে। চায়ের দোকানদার হঠাৎ চুপ করে গিয়ে বলল, ওটা নিয়ে কথা না বলাই ভালো বাবু। সেই রাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমরা ডিনার করে এসে বসে টিভি দেখছি। হঠাৎ সেই স্টোর রুমের দরজার হাতল ঘুরতে শুরু করলো। এইবার বাইরে থেকে কেউ নয়, ভেতর থেকে খটখট আওয়াজ। তারপর যেটা হলো সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। আমরা দুজন করিডোরে দাঁড়িয়ে দেখি দরজাটা সামান্য ফাঁক। আমি আর মিতালি পাথরের মতো দাঁড়িয়ে থাকি। তারপর সাহস করে দরজার সামনেটা যাই। দরজার ফাঁক দিয়ে আমরা দেখি ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। চোখটা কিছুটা সয়ে যেতে আমরা অন্ধকারের ভেতরে দেখি কেউ যেন দাঁড়িয়ে আছে, একটা মানুষের ছায়া। তারপর খুব স্পষ্ট একটা ফিস ফিস শব্দ, দরজাটা খুলে দাও, খুলে দাও দরজাটা। মিতালি চিৎকার করে উঠল। আমি দৌড়ে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিলাম। আর সেই রাতেই আমরা বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসি আর চলে যাই পাড়াতেই থাকা একটা হোটেলে। পরদিন সকালে সুরিতবাবুর কাছে গেলে তিনি প্রথমে অস্বীকার করলেন, বললেন, দরজা খোলা হতেই পারে না। আমি তখন তাকে বলি, মিথ্যে কথা বলছেন আপনি। ওই ঘরে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ওই ঘরের নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা আপনি লুকোচ্ছেন। সুরিতবাবু কেঁদে ফেললেন আর বললেন, আমার ছেলে খারাপ ছিল না, কিন্তু ওর মাথার সমস্যা ছিল। ও বিশ্বাস করত ওই ঘরের ভেতরে ওর মায়ের অতৃপ্ত প্রেতাত্মা থাকে। ওর মা মারা গিয়েও ওকে ছেড়ে যায়নি। ওর স্ত্রীর সাথে সমস্যা হয়। ওর স্ত্রী ওকে বলে পাগল। একদিন ওর স্ত্রীকে ও খুব মারধর করে।
তারপর আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না। তিনি আর কথা শেষ করতে পারলেন না। আমি বুঝে গেলাম ওই ঘরটা অপরাধের ঘর। হয়তো সেই দিন সুরিতবাবুর ছেলে নিজের স্ত্রীকে মারধর করতে গিয়ে খুনই করে ফেলেছিলেন। কিন্তু সেই কথা আমাদের আর জানার দরকার নেই। আমরা সেই দিনই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলাম। কিন্তু সেই রাতের সেই ফিসফিসানির শব্দ আজও আমাদের কানে বাজে, যেন কেউ ফিসফিস করে বলছে, খুলে দাও, দরজাটা খুলে দাও। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। দারুণ একটা ঘটনা পাঠিয়েছে প্রকাশ আমাদের। প্রকাশ এই প্রথমবারের জন্য আমাদেরকে ঘটনা পাঠাচ্ছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনা কেমন লাগলো। শাউট আউট হচ্ছে না বলে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কেননা যে কটা শাউট আউট মিস হচ্ছে প্রত্যেকটা এপিসোডের ভালো ভালো কমেন্ট কিন্তু আমি ফেব্রুয়ারির 28 তারিখের এপিসোডে পড়ে শোনাবো, যেটা কিনা আমাদের হবে 391 নম্বর এপিসোড। আর আজকে এপিসোড এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।